দেখছেন এটি নিউজ, আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমরা সংবাদ পরিবেশন করি, আর সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে এ নিয়ে সাজিয়েছি আমরা আমাদের আজকের আয়োজন। একজন আমাদের প্রিয় অতিথি রয়েছেন, তাকে আমরা শুরুতে স্বাগত জানাই। ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। গণমাধ্যম কর্মী আপনি, আপনার সংবাদ নিয়েই কাজ করার এক্সপিরিয়েন্স অনেক বছরের। এখন আপনি রাষ্ট্রের অনেক সংবাদকে ফিল্টার করা থেকে শুরু করে অপসংবাদ রোধ করা থেকেও কাজ করছেন এবং ভালো সংবাদগুলো প্রচারের ক্ষেত্রেও আপনারা সহযোগিতা করছেন। শুরুতেই আমরা জানতে চাইবো যে এই যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে গণমাধ্যমকেও একটা সংস্কারের রূপ দেওয়ার জন্য একটা কমিশনের করা হয়েছে, আসলে এটার প্রয়োজনীয়তাই বা কেন দেখা দিল? ওকে, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং একটা বিষয় শুরুতে পরিষ্কার করি, ফিল্টার করার কাজ আমরা করি না, ফিল্টার আমরা করছি না। এবং আমাদের সরকারের কমিটমেন্টই হচ্ছে আমরা ফিল্টার করব না। যেটা এই ফিল্টার করার কারণে বা ফিল্টার করার প্রক্রিয়ায় নানান ধরনের সেন্সরশিপ যে অতীতে যুক্ত হয়েছে, সেই সেন্সরশিপ পরবর্তীতে যে সেলফ সেন্সরশিপে গণমাধ্যমে একটা বড় আতঙ্কের জায়গা হিসেবে পরিণত হয়েছে, সেই জায়গাটা আমরা দেখেছি। এবং আমাদের সরকারের কমিটমেন্ট হচ্ছে এই ধরনের সেলফ সেন্সরশিপ এবং সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে আসার দায়িত্ব গণমাধ্যমগুলির। সেরকম একটা ইতিবাচক পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আর আমাদের সরকারের দিক থেকে যদি বলি, কোনো ধরনের সেন্সরশিপ গণমাধ্যমের উপর নেই। তো আপনার এই যে গণমাধ্যমের দায়িত্বের কথা বলছেন বা সংস্কার কমিশনের বিষয় বলছেন, তো এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন যে আমাদের গণমাধ্যমগুলি দায়িত্বশীল ভূমিকা বেশ ভালোভাবেই পালন করছে আমি যদি বলি। তবে আমাদের আরও বেশি বাংলাদেশ হওয়ার সুযোগ আছে। যেমন দেখেন, আমরা সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমের যে প্রবল প্রপাগান্ডার শিকার হচ্ছি, সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের গণমাধ্যমগুলি আরও বেশি ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা দেখতে পাচ্ছি যে সে জায়গায় ভুল করে বা ইচ্ছাকৃত কিনা জানি না, কোনো গণমাধ্যম ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদও প্রকাশ করে দিচ্ছে, সেটা যাচাই বাছাই করার পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও যাচাই বাছাই না করে দিচ্ছে। সেটা এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা, সেটা দেশের জন্য ক্ষতি। সেই জায়গায় আমি যে ফিল্টারিং এর কথা আসলে মিন করে প্রথমে আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে অপতথ্য, সেইটাকে কি ফিল্টার করার কোনো দিক নির্দেশনা থাকে না আপনাদের ক্ষেত্রে, নাকি সেটাও মুক্তভাবে এই ধরনের অপতথ্যগুলো প্রচার হতেই থাকবে? হ্যাঁ, দেখুন, কেউ যদি অপতথ্য প্রচার করে, সেটা তার দায়িত্বশীলতা নিয়ে পাঠকের মনে প্রশ্ন তৈরি হবে। দিন শেষে আপনার সবচেয়ে বড় বিচারক কিন্তু পাঠক, আপনার দর্শক। সে দর্শক সিদ্ধান্ত নিবে সে তার রিমোট চেপে এটিএন নিউজ দেখবে কি দেখবে না। এর চেয়ে বড় জাজমেন্টের কোনো তরিকা আসলে নেই। আর ওই যে অপতথ্যের কথা বলছেন, আমাদের সরকারের এন্ড থেকে আমরা যে কাজটুকু করি, যে কোনো অপতথ্য যে কোনো গণমাধ্যমে আসলে, গণমাধ্যম যদি সেটা যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়, আমরা সবসময় ওপেন থাকি। আপনার এনি ইনফরমেশন, আপনি যদি মনে করেন যে এই তথ্যটা সঠিক কিনা, একটু যাচাই বাছাই করা দরকার, আমরা সেই জায়গায় সর্বোচ্চ সহযোগিতাটুকু গণমাধ্যমকে করার চেষ্টা করি, যাতে আমাদের গণমাধ্যমের দ্বারা অন্তত আমাদের দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন সংবাদ বিদেশি উৎস থেকে পাওয়া সূত্র ধরে ছড়িয়ে না পড়ে। সে জায়গায় আমরা আমাদের গণমাধ্যমগুলিরও দায়িত্বশীল ভূমিকা দেখছি বা দায়িত্বশীল আচরণ দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সরকারের দিক থেকেও আমাদের দিক থেকেও আমরা প্রবলভাবে সেই জায়গাটা সহযোগিতা করার চেষ্টা করছি। গণমাধ্যমের সংজ্ঞায়নের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন এসেছে। এখনকার এই ডিজিটাল এরাতে আমরা দেখেছি যে আমার হাতে একটা ক্যামেরা আছে, আমিও নিজেকে গণমাধ্যম কর্মী হিসেবেই প্রচার করছি, এবং আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু অনেক সময় বাছ বিচার করার তার সুযোগ থাকে না যে এটা আসলে সত্য নাকি এটা মিথ্যা। সব জাজমেন্ট যদি অডিয়েন্সের নেয়, তবে কিন্তু সবসময় রাইট ডিসিশন নেওয়ার সুযোগ থাকবে না। দেখুন, সেখানে এটা একটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়, এবং আমি বলবো যে এটা এই সময়ের একটা অন্যতম চ্যালেঞ্জের মধ্যে একটা। সেটা হচ্ছে গণমাধ্যমের চরিত্র বা গণমাধ্যমের যে শেপ, সেটা প্রতিনিয়ত বদলাচ্ছে। জি, কোথাও গণমাধ্যম শ্রেণী মাধ্যম হয়ে যাচ্ছে, কোথাও গণমাধ্যম আপনার একটা জিনিস দেখেন, আপনি একটা প্রাতিষ্ঠানিক অবস্থা থেকে যখন একটা সংবাদ প্রচার হয়, সেই সংবাদ সংগ্রহ করা থেকে শুরু করে সেটা পাঠকের কাছে বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত অনেকগুলি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই প্রক্রিয়াগুলি আসলে একটা তথ্যকে কতটা সঠিক, তথ্যটা আরও কতটা সম্পন্ন হওয়া প্রয়োজন, এই জিনিসটা ঠিক করে। কিন্তু যখন আপনার হাতেই ক্যামেরা আর আপনিই বলে দিচ্ছেন বা আপনি আপনার মাঝখানে আর কিছু নেই, তখন এটা কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে।
যাচাই বাছাই ছাড়া সংবাদ প্রকাশ বা যে কোনো তথ্য প্রকাশ, সেটা যে তথ্য প্রকাশ করে তার জন্য যেমন বিপদের কারণ হতে পারে, যাদের কাছে এই তথ্যটা যাচ্ছে তাদের জন্য বিপজ্জনক কারণ হতে পারে, বা কখনো কখনো কোনো শ্রেণী, গোষ্ঠী, ধর্মীয়, গোত্রীয় নানান বিষয়ে গিয়ে এটা একটা সমস্যা তৈরি করতে প্রশ্ন পারে। থেকে যায় যে তাহলে বিপদটা রোধ করবে কে? যারা দায়িত্বশীলতার জায়গাতে আছে, গণমাধ্যমকেও তো আমি যদি নিয়ন্ত্রণের কথা নাও বলি, কিন্তু আসলে তো একটা পলিসির মধ্যে থেকে এসে তাদেরকে একটা ডিরেক্টিভও দেওয়ার দরকার পড়বে দেখুন, যে আমার মানুষের কাছে কোনটা দেয়া যাবে, কোনটা দেয়া যাবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, কোনটা দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, এটা একেবারেই সাংবাদিকতার ইথিক্যাল ইস্যুস। তবে এখন তো শুধু এই যেটা বললাম, প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়েও নানানজন নানানভাবে ইনফরমেশন ডিসক্লোজ করছে, ইনফরমেশন নিয়ে কাজ করছে, সেটা খুবই ইতিবাচক দিক। কিন্তু একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে, এই যে বাক স্বাধীনতা, সেটা যেন বাক সন্ত্রাসে পরিণত না হয়। সেটা তো হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে, সেটা যদি কোনো কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকেও আমরা বাক সন্ত্রাস দেখছি, সাম্প্রতিক সময়ে সেটার পরিমাণ তো অনেক বেশি বেড়েছে। হ্যাঁ, সেটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে নানানভাবে। প্রথম হচ্ছে, আমরা শুরুতেই কোনো কিছুতে আমরা কোনো কিছু ইম্পোজ করতে চাই না, ওকে, আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, আমরা সুযোগ দিতে চাই। আমরা বলতে চাই, ইভেন আমাদের গণমাধ্যমের জন্য একটা কথা আমরা বলতে চাই যে আপনারা গত 15 বছর স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। আমি একজন গণমাধ্যম কর্মী ছিলাম, আমি আমার সহকর্মীদের কষ্টটা দেখেছি। সামনের দিনগুলিতে কি হবে সেটা এখনই আমরা বলতে পারছি না। তবে এই যে সময়টুকু আপনারা পাচ্ছেন, এটা অবাধ সাংবাদিকতা করার একটা সময়, এই সময়টাকে আপনি এনজয় করেন, এটা আমাদের সরকারের বার্তা। আপনি সাংবাদিকতার বেসিক নিয়ে বলছিলেন, তাহলে প্রেস কাউন্সিলও কিন্তু রয়েছে, তার আইন আছে, তার কাঠামোর মধ্য থেকে কিন্তু একজন সাংবাদিক তৈরি হবেন, কী ধরনের তিনি কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে দিবেন, তার একটা রূপরেখা কিন্তু সেখানে থাকছে। তাহলে তবে কি প্রশ্ন থেকে যায় যে আইনের সংস্কার দরকার আছে? দেখুন, আমাদের আইনের সংস্কারের প্রয়োজন, যোগোপযোগী করার প্রয়োজন, এরকম নানান বিষয় যেমন আছে, এক্সিস্টিং যতটুকু ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিগুলি কিন্তু বছরের পর বছর ধরে পলিটিসাইজ করার মধ্য দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের প্রেস কাউন্সিলের কথা আপনি বলছেন, প্রেস কাউন্সিলের বিষয়ে এই দেশের মানুষ জানেই না। আমরা দেখেছি যে শেখ হাসিনার পুরো সময় জুড়ে কখনো আইসিটি অ্যাক্ট, কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কখনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এসব করার মধ্য দিয়ে, কখনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এসব করার মধ্য দিয়ে, বা মানহানি মামলা, এসব করার মধ্য দিয়ে প্রতিনিয়ত সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরার যে প্রবণতা, সেটা আমরা দেখেছি। অথচ রাষ্ট্রেরই কিন্তু প্রতিষ্ঠান হচ্ছে প্রেস কাউন্সিল। জি, আপনি কোনো গণমাধ্যমের কোনো বিষয়ে যদি সংক্ষুব্ধ হন, আপনার সঠিক উপায় হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে প্রেস কাউন্সিলের মাধ্যমে আসা। তো এই প্রতিষ্ঠানগুলিকে সরকার ইচ্ছা করে যাতে দমন পীড়নের চর্চা সে জারি রাখতে পারে, সেজন্য আওয়ামী লীগের ফ্যাসিজম নিশ্চিত করার জন্য, বা অতীতের সরকারগুলি যারা যে অবস্থায় ছিল, এই প্রতিষ্ঠানগুলিকে কার্যকর করেনি। এই কার্যকর করতে করতে প্রতিষ্ঠানগুলি জানেও না তাদের আসলে কাজ কি। এখন সাংবাদিকতার তো একটা বড় জায়গা হচ্ছে সাহসিকতা। আবার আমরা একটু মোটা দাগে অনেক সময় সাহসিকতা সাংবাদিকতা বলছি, বা সাহসী সাংবাদিকদের নামও বলছি হয়তো, যদিও এই কাজটা সাংবাদিকদের সাহসী থাকতে হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমরা গত যদি 15 বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে যদি এই কমিউনিটির দিকে প্রশ্ন ছুড়ে দেই, সেই সাহসিকতা কি আমরা খুব বেশি দেখেছি? দেখেন, আমি সরাসরি আপনার এই প্রশ্নে যদি হ্যাঁ বা না উত্তর হয়, সেই উত্তরটা দেওয়া যায় না, এই কারণে যে আপনি দেখেন গত 15 বছরেও কিন্তু কিছু সাংবাদিক, অ্যাটলিস্ট যদি আমি আমার প্রতিষ্ঠান যেখানে আমি কাজ করেছি, আমি আমার কাজ করেছি, আমরা তো ফ্যাসিজমের বিরুদ্ধে লিখেছি। হ্যাঁ, এটা সত্য, এই সংখ্যাটা খুব কম ছিল। এখন আপনি সাহসের প্রশ্ন করছেন, সাহসের কারণেই ঠিক কম ছিল কিনা এটা নিয়ে আপনার প্রশ্ন করার সুযোগ আছে। লোভও কি ছিল না? অবশ্যই। বিভিন্ন জিনিস, প্লট, ফ্ল্যাট, নানান সরকারি উপহার, নানান সরকারি সফর, এগুলি পাওয়ার লোভও তো ছিল। সো এটাকে আমরা সাহসের সঙ্গে যদি মিলিয়ে ফেলি, তাহলে যেই মানুষগুলি নিজস্ব ব্যক্তিগত লোভ চরিতার্থ করার জন্য সাংবাদিকতার ক্ষতি করেছে, তাদেরকেও কিন্তু আমি একটা জায়গায় এনে জেনারেলাইজ করে ফেললাম সাহস পাইনি, নানান চাপের কারণে করেনি, বরঞ্চ ওই লোভ যে মানুষগুলি করেছে তাদের কারণে সাংবাদিকতা ক্ষতি হয়েছে। তাহলে একটা সংঘবদ্ধ সাহস যেটা করতে পারতো, সেটা করতে পারেনি। আমি দেখলাম আমার পাশের জন নেই, সে সরকারের প্রধানের সঙ্গে কোনো এক জায়গায় সফরে চলে যাচ্ছে। আমি দেখলাম আমার ডানের জন নেই, সে পূর্বাচলে একটা প্লট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমি একা হয়ে গেছি। অথচ আমার পাশে তো যে দুইজন মানুষও, একজন লোভ আরেকজন লোভ, এই লোভগুলিকে বিসর্জন দিয়ে সাংবাদিকতার লক্ষ্যে থাকতে পারতো, তাহলে কিন্তু আমরা 3 জন থাকতাম। তো যেই মানুষগুলি সাহস ছিল,
যে মানুষগুলির ভালো কিছু করার ইচ্ছা ছিল তারা প্রতিনিয়ত আস্তে 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 গত 15 বছরে একা হয়ে গেছে। এখানে অনেক কিছু করা সম্ভব হয় নাই। তো ওই জায়গাগুলিতে আপনি নৈতিকতার বিসর্জন আমরা কিভাবে দিয়েছি সেটা কিন্তু 15 বছরের উদাহরণ তৈরি হয়েছে। সেজন্য আমরা বলছি যারা তারপরেও বলে যে গত 15 বছরে নানান সেন্সরশিপের কারণে পারেনি, তাদের এখন সুবর্ণ সুযোগ করে দেখানো। ওকে, আমাদের অনেক প্রশ্ন ছিল আসলে, হয়তো রাস্তাতে আটকে গিয়েছিলেন, আসতে দেরি হয়েছে, আমরা ঠিক সময় মতো ঢুকতে পারিনি। অন্য কোনো দিন আবারও সেই না বলা প্রশ্নগুলো আবারও আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীর দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনার সঙ্গে। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। বিজয়ের মাসে ভালোবাসুন আপনার